রাষ্ট্র সংস্কারের প্রথম উদ্যোগ খোলাসা করলেন ডক্টর ইউনূস। প্রশাসন, ইসি সহ 6 ক্ষেত্রে কমিশন গঠন। 3 মাসের মধ্যে প্রতিবেদন পেলে সব মহলের সাথে আলোচনা। সংস্কার করব, এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। অস্থিরতা কাটছে না গার্মেন্টস শিল্পে। আজও বিক্ষোভ, অগ্নিসংযোগ। শ্রমিকদের দাবি বিবেচনায় পর্যবেক্ষণ কমিটি। উস্কানি বন্ধে পদক্ষেপ চায় বিটিএমএ। অসন্তোষের মুখে 8 ডিসির নিয়োগ বাতিল। 51 জেলায় বাকিরা যোগ দিলে প্রশাসনে শৃঙ্খলা ফেরার আশা সচিবের। পুরো তালিকা বাতিল চান বিক্ষুব্ধরা। পূর্বাচলে শেখ হাসিনা, শেখ রেহেনা, জয় সহ পরিবারের সদস্যদের প্লট দিতে বদলানো হয় রাজউকের পরিকল্পনা। বিশিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের ধারা বাতিল চায় টিআইবি। রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো। জনতার ভোটে আগামী সরকার গঠন করবে বিএনপি। টাঙ্গাইলের গণসমাবেশে তারেক রহমান। নওগাঁয় মামলা থেকে খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বাড্ডা থানার হত্যা মামলায় তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড। সাবেক 4 এমপি প্রতিমন্ত্রীর দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা সংস্কার চান, আর সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। সংস্কারের সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন সময় কাজ করার। দেশের স্বার্থে গার্মেন্টস ও ওষুধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে অন্তর্বর্তী সরকারের 1 মাসের গণমুখী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছুই পুনর্গঠন করতে হচ্ছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন, কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়। এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে,
কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না, দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এইসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন, আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানা শ্রমিকরা। মহাসড়ক অবরোধের পাশাপাশি একটি পোশাক কারখানার গুদামে আগুনও দেয়া হয়। এদিকে পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বিক্ষোভ। চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ, আগুন দেয়া হয় একটি পোশাক কারখানার গোডাউনে। গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় বিক্ষোভে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তারা। মঙ্গলবার বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে ক্ষোভ বাড়ে শ্রমিকদের মধ্যে। সকালে চন্দ্রা নবীনগর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দেখা দেয় দীর্ঘ যানজট। এক পর্যায়ে আগুন দেয়া হয় বিগ বস নামের একটি পোশাক কারখানার গোডাউনে। আমরা কাজ করতে চাই, আমরা গরিব মানুষ, আমাদের পেটে ভাত নাই। রুম ভাড়া কয়েক ঘরে তুমি বেরিয়ে যাও, তারপরে বলে দোকান বাকি, কয়েক দোকান বাকি দেওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত বেতন ভাতা এবং আমাদের দাবিগুলো না পাচ্ছি আমরা, আমাদের আন্দোলন, আমরা ততক্ষণ রাস্তায় থাকবো। এদিকে শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গতকালও দিনভর বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। সহিংসতা এড়াতে 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে বুধবার 3টি কারখানা চালু হয়। আমাদের যে ন্যায্য বেতনগুলা আমরা সেটা পাচ্ছি না, ৬,২০০ টাকা। এই বেতন দিয়ে কি মানুষের চলে? আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই, আর আমাদের মালিক পক্ষ এখানে আসুক, এসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দেব। কর্তৃপক্ষের সাথে আমরা কথাবার্তা বলেছি, তারা 18টা দাবির পক্ষে সমর্থন দিয়েছে। তাদের কিছু শ্রমিকদের বকেয়া ছিল, এটা আগামীকাল পরিশোধ করা হবে। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি পোশাক কারখানাতেও বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে অস্থিরতা নিরসন এবং গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনার জন্য শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত জানিয়ে শ্রম উপদেষ্টা বলেছেন, 24 ঘন্টার মধ্যে বকেয়া বেতনও দেয়া হবে। তাই অর্থনীতি ও ক্রেতা ধরে রাখার বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেএমইএ সভাপতিও বলেছেন, শনিবারের মধ্যে সব কারখানা সচল হবে। গার্মেন্টস কারখানায় অস্থিরতা গত কয়েকদিন ধরে। এক এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন করে উত্তপ্ত হচ্ছে অন্য এলাকা। একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা, সেই কারখানায় কখনো হামলা করবে না। গার্মেন্টস খাতের সার্বিক সংকট নিয়ে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। সেই বৈঠকের সিদ্ধান্ত সচিবালয়ে জানান শ্রম উপদেষ্টা। বলেন, বেতন বৃদ্ধি, পাওনা আদায়, পদোন্নতি সহ শ্রমিকরা 24টি দাবি জানিয়েছে। এর সাথে অন্য কোনো দাবি বা অভিযোগ থাকলে সে বিষয়েও ব্যবস্থা নেবে অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। তবে এই কমিটি কতদিন কাজ করবে তা বলা হয়নি।
আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। যেসব কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে বিশেষভাবে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তবে মজুরি বৃদ্ধির দাবি পূরণে সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একটি প্রতিষ্ঠানকে ঘিরে আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে। সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমএ এর সাথে বসবো। মজুরি কাঠামো কিন্তু এটি এভরি 5 ইয়ার্স এটা হয়। এখন আমাদের কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটি কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হচ্ছে গত বছরে। এখন এটি তো আপনার একটা প্রসেস এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখিনি, আমরা কিন্তু এটা ওপেন আপ করেছি। ব্রিফিংয়ে ছিলেন বিজিএমই নেতারাও। তারা বলেন শনিবারের মধ্যে কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে। আমার বিশ্বাস এই শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। গার্মেন্টস খাতে সংকটের কারণে রপ্তানিতে প্রভাব পড়ছে। এই খাতের সংকট নিরসনে সরকার স্থায়ী সমাধানের দিকে যেতে চায় বলে জানান শ্রম উপদেষ্টা। তো এটা নিয়ে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দাবি আদায়ের নামে টেক্সটাইল ও পোশাক শিল্পে চলছে নৈরাজ্য। শ্রমিকদের উস্কে দিচ্ছে একটি চক্র। দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংকটকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দরকার। শিল্প বাঁচাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ জরুরি। উদ্যোক্তারা জানান, পরিবর্তিত সময়ে টেকসই উৎপাদন ব্যবস্থা করে তুলতে হবে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে টেক্সটাইল ও পোশাক খাতের বিকল্প নেই। 2 সপ্তাহের বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে টেক্সটাইল ও পোশাক খাতের উৎপাদন। অনেক কারখানায় করা হচ্ছে ভাঙচুর। শ্রমিকদের উস্কে দিচ্ছে একটি মহল। বুধবার দুপুরে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর ব্রিফিংয়ে চলমান অস্থিরতায় উদ্বেগ জানান এই শিল্পের উদ্যোক্তারা। এ সময় নৈরাজ্য থেকে উত্তরণ, গ্যাস সংকট, বেতন ভাতা পরিশোধে প্রণোদনার ব্যবস্থা, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র বন্ধ, ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকের সহায়তার প্রসঙ্গ তুলে ধরা হয়। কেউ বলতে পারবেন যে কোনো বিলের শ্রমিক বাংলাদেশের কোনো এরা করে এগুলা করে না, এগুলোর কিছু চক্রান্ত আছে। এখন যে নৈরাজ্য হচ্ছে, নৈরাজ্যের কারণে বিদেশি ব্যাংকগুলো আমাদের ব্যাংকের উপর থেকে তাদের যে একটা ক্রেডিট লিমিট ছিল সেটাও কিন্তু প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। আমরা সুতাটা এক্সপোর্ট করার পর 1 বছর লাগে পেমেন্ট পাইতে। 500 দেশের সাথে কম্পিটিশন টিকতে পারবো যদি আপনি একটা লেভেল প্লেইং ফিল্ড করে দেন। প্রণোদনা আপনি বিভিন্ন উপায় দিতে পারেন, আপনি ক্যাশ সাবসিডি দিতে পারেন। বলা হয়, বিপুল সংখ্যক কর্মসংস্থান নিশ্চিত করছে টেক্সটাইল শিল্প, কিন্তু চরম সংকটে এখন এই খাত কর্মসংস্থান টিকিয়ে রাখতে সহায়তা দরকার। আমাদের এই টেক্সটাইল সেক্টর জিডিপির 13% আমরা পূরণ করছি। এখানে টাকার পরিমাণ প্রায় 6,56,000 কোটি টাকা। সো এটা অ্যাপার্ট ফ্রম মানে কি আমরা যে রেমিটেন্স পাই তার মানে এরপরে এটা হচ্ছে সবচেয়ে বড় অবদান জিডিপিতে। সো এই সেক্টর আমরা এখন যেই ক্রাইসিসে ক্রান্তিকাল পের হচ্ছে, এখান থেকে আমাদের যত জলদি সম্ভব আমাদের নিস্তার করতে হবে, গভর্নমেন্টের সাপোর্ট দরকার। উদ্যোক্তারা বলেন, নৈরাজ্য চলমান থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কঠোর হাতে দমন করা না গেলে ক্রয়াদেশ হাতছাড়া হবে। বলা হয়, এলডিসি উত্তরণ নিয়েও করা হয়েছে মিথ্যাচার। আমাদেরকে বলা হয়েছে এলএনজি আসবে, সেজন্য দাম বাড়ায় দিলাম। এলএনজি আসছে 18 মাস পরে, কিন্তু আমরা বাড়তি রেটে পেমেন্ট করে আসছি 18 মাস পর্যন্ত। আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের এলসি হচ্ছে না, আমাদের আনরেস্ট, এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে। এবং সরকার আমাদের থেকে কি চায়, আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। চলমান সংকট থেকে উত্তরণে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিটিএমএ। সংগঠনের সহসভাপতির দায়িত্ব নিয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। বোর্ড সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিটিএমএ নেতৃবৃন্দ। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। পদবঞ্চিতদের দাবি এবং অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত 59 জেলা প্রশাসক থেকে 8 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া রদবদল হয়েছে 4 জেলার ডিসি। জনপ্রশাসন সচিব বলেছেন, নতুন 51 ডিসি কাজে যোগ দেবেন। আর নতুন নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন তিনি। জানান, ঘটনা তদন্তে 1 সদস্য বিশিষ্ট কমিটি করেছে মন্ত্রণালয়। কিন্তু এসব সিদ্ধান্তের পরও নতুন ডিসির পুরো তালিকা বাতিলের দাবিতে অনড় বিক্ষুব্ধরা।
দুদফায় 59 ডিসি নিয়োগের পর পদবঞ্চিতরা মঙ্গলবার ক্ষোভ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, হট্টগোল করে সংশ্লিষ্ট শাখায়। এর ধারাবাহিকতায় বুধবারও জড়ো হন তারা। এর মধ্যে ছিলেন নিয়োগপ্রাপ্ত ডিসিদের কয়েকজনও। বঞ্চিতদের পক্ষ থেকে একজন উপসচিব বলেন, আগের আমলের সুবিধাভোগীদের কয়েকজন স্থান পেয়েছেন ডিসির তালিকায়। বঞ্চিত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে। এই পরিস্থিতিতে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টা সহ মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব। সেখান থেকে ফিরে জনপ্রশাসন সচিব জানান 1 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ, এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সরকার এটা কেন ঘটল এইটার কারণ জানার জন্য 1 পার্সন কমিটি, আমরা বলি 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে। 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। আমি বলতে পারি যে আমি কি পেলাম সাক্ষ্য প্রমাণে, কারা দোষ করেছে কারা করেনি, এটা আমাকে দিলে আমি সেটা করে দিব অবজেক্টিভলি, কারণ আমি তো ছিলাম না ঘটনায়। 700 জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে 60 জন দেন। এখন যারা হয় নাই তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই, তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। যদি প্রকাশ করি করার কোনো আইনগত সুযোগ থাকে, যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারাসড হবেন। সরকার পরিবর্তনের পর 25 জেলার ডিসি প্রত্যাহার করা হয় 20 আগস্ট। এরপর প্রায় 600 জনের তালিকা থেকে 480 জনের মৌখিক পরীক্ষা, অভিজ্ঞতা ও যোগ্যতা যাচাই করে 59 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের ডিসির নিয়োগ বাতিল করা হয়। রদবদল করা হয় টাঙ্গাইল, নীলফামারী, নাটোর ও পঞ্চগড়ের ডিসি। মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে 51 ডিসি কর্মস্থলে যোগ দিবেন বলে জানিয়েছেন সচিব। এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। এই 5টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা 5 জেলা আমাদের নতুন করে দেওয়া লাগবে না, 8টা জেলায় আমরা দিব শর্টেস্ট পসিবল টাইম। তবে 8 ডিসির নিয়োগ বাতিলের পর পদবঞ্চিতরা দেখা করেন জনপ্রশাসন সচিবের সাথে। সেখান থেকে বেরিয়ে তারা দাবি জানান নতুন সব ডিসির প্রজ্ঞাপন বাতিল করতে হবে। 2টি প্রজ্ঞাপন বাতিলের উনি আশ্বাস দিয়েছেন, এটি হচ্ছে মূল কথা। এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবেন এবং কনসার্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কথা বলবেন। বঞ্চিত কর্মকর্তারা বলেন স্বচ্ছ ও যোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ চান তারা। বঞ্চিত হলেও সমস্যা নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সিদ্ধান্তে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বজনদের প্লট বরাদ্দ দেয়া হয়। শুধু তাদের বরাদ্দ নিশ্চিত করতে নিজেদের পরিকল্পনাই বদলে ফেলেছিল রাজউক। অথচ ওই স্থানে হওয়ার কথা ছিল সামাজিক অবকাঠামো। রাজউক এখন বলছে তারা শুধু সরকারের নির্দেশ পালন করেছে। এই বরাদ্দ দিতে রাজউকের যে ধারা অনুসরণ করা হয় তাতে বলা আছে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্লট দেয়া যাবে। কিন্তু বেশ কয়েকবারই এই ধারার অপব্যবহার হয়েছে। এই অভিযোগ থাকায় ধারাটি বাতিলের দাবি তুলেছে টিআইবি। পরিকল্পিত শহর গড়তে পূর্বাচলকে বেছে নেয় রাজউক। আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্যই একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয়, যেটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাচলের প্লট। এমনকি এ তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠার 6টি প্লট। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশেই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের 2টি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। এক সারিতে এই 6টি প্লট 10 কাঠা করে। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক।
2022 সালের 3 আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। তার দাবি পুরো প্রক্রিয়াটি হয়েছে সরকারের আদেশে। সরকার চিঠি দিছে রাজুককে, রাজুক এক্সিকিউশন করছে, আর তো কিছু করার নাই। রাজুকের যা আদেশ দিচ্ছে চিঠির মাধ্যমে আদেশ, এটা কোনো মৌখিক আদেশ না। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80 লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে 6টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। ওনার ছেলের নামে রয়েছে, মেয়ের নামে রয়েছে এবং অন্যান্য সদস্যদের নামে আছে। রাজুকের তৃতীয় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল, কিন্তু 2012 সালে চতুর্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। মূল মাস্টার প্ল্যান এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা, এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা, তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন, যোগসাজশেই করেছেন। যে জায়গাতে যে ডিপ্লোম্যাটিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোম্যাটিক জোন ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল। সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। নানা সময়ে নানা জনকে পূর্বাচলের প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুকের 13A ধারায়। এই ধারাটিরই যথেচ্ছদ ব্যবহার করে রাজুক, ক্ষমতার অপব্যবহার করে। এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবি। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ, বহিঃপ্রকাশ, তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি। আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো, বাতিল করা উচিত, এছাড়া কোনো বিকল্প নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে 13A ধারা অবশ্যই অবিলম্বে রহিত করতে হবে। এখানে যে রাজুক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক, তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। রাজুক জানায় 2018 থেকে 2021 সালের মধ্যে 285 জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। মঙ্গলবার পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জনতার ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান আরও বলেন, সম্ভাবনাময় এবং উৎপাদনমুখী রাজনীতি করবে বিএনপি। ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ কারাবন্দী নেতাদের মুক্তি দাবিতে গোপালপুরে বিএনপির এই সমাবেশ। এতে যোগ দেন হাজারো নেতাকর্মী। শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, জনগণের ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দলের নীতি সম্ভাবনাময় ও উৎপাদনমুখী রাজনীতি করা। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাআল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। এসব মোকাবেলার প্রস্তুতি আছে বিএনপির। এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি এখনও অত্যাচার নির্যাতনের মাঝে টিকে আছে। কারাবন্দী সব নেতার মুক্তি দাবি করেন তারা। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
2014 সালে নওগাঁয় ছাত্রলীগের দায়ের করা 2টি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা দুটি খারিজ করে দেন। এতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলা আদালত চত্বরে। আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2014 সালে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মানহানির মামলা করেছিল ছাত্রলীগ। মামলার দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক তা খারিজ করে দিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময়ের জন্য বিভিন্ন জেলায় সফর অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে পটুয়াখালীতে শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় করেন তারা। এই সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমন্বয়করা। রাষ্ট্র গঠন, সংস্কার ও ঐক্য প্রতিষ্ঠায় সকলের মতামত নেওয়া হয়। মতবিনিময় সভায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। শেরপুরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিনিধিরা। এই সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দেশের বাকি জেলাগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। এতে পাহাড়ে বসবাসরতরা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত পাহাড়েও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তৌফিক ইলাহিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিকাল 4টার দিকে কড়া নিরাপত্তা বলয়ে আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মূল হোতা ছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে গণহত্যা চালানোর পরামর্শদাতাদের একজনও তিনি। তবে অসুস্থ বিবেচনায় রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন তৌফিক ইলাহি চৌধুরীর আইনজীবী। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন। এই যে আদানি গ্রুপ বাংলাদেশে এনে উচ্চ মূল্য হারে বিদ্যুৎ কিনে এবং সেখানে লাভবান হয়েছে তৌফিক ইলাহি। আসামিপক্ষের আইনজীবীর শুনানির সময় আদালতে হট্টগোল শুরু করেন আইনজীবীরা। দাবি, মামলার সাথে সংশ্লিষ্টতা নেই তৌফিক ইলাহির। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বাড্ডার ফুজি টাওয়ারের সামনে গুলিতে নিহত হন সুমন শিকদার। 20 আগস্ট দায়ের করা এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি 179 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 4 এমপির দুর্নীতি এবং টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এদের বিরুদ্ধে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ রয়েছে। যেসব অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রামের বৌমারীতে নিজ নামে 10% জমিসহ দোতলা বাড়ি, 3.28 একর জমিতে মার্কেট ও চাতাল করেছেন। বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগ সহ তার নামে 5 কোটি 19 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে 26টি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি করিয়ে নেন।
তাছাড়া দেশ বিদেশে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তি অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে। জাকির ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ৩ এমপির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান তার নিজের নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় ১৫,৫০,০০০ কানাডিয়ান ডলারে বাড়ি কিনেছেন। তার বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে, এবং আমাদের কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বগুড়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধেও বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দর টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট কিনা সহ স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। সাবেক সংসদ সদস্য বগুড়া ৩ অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদের বিরুদ্ধেও একই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তিনি নিজের নামে, স্ত্রী ও পরিবারের নামে দেশ বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৪০ জন। ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি হাসান মাহমুদ পলাশ জানায়, বিকেলে সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলের আয়োজন করেন তারা। এ সময় এলাকার মিল ফ্যাক্টরির আধিপত্যকে কেন্দ্র করে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরীর নির্দেশে হামলা করা হয়। ভাঙচুর ও আগুন দেয়া হয় হোসেন গার্মেন্টস এবং ডাইং কারখানায়। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন রিয়াদ মাহমুদ। তার দাবি, আগামীতে তিনি নির্বাচন করবেন বলেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন জেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। এই মেলে আগুন লাগাই দিচ্ছে, বাড়ি ভাঙচুর করতেছে, কিন্তু আমরা তো কোনো মারামারির উদ্দেশ্যে যাই না, আমার অনেক লোক মার খাইছে। এর আগেও আমরা সংবাদ পেয়েছি বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সহ ক্যাডার বাহিনী এনে তারা জড়ো করেছেন। তারা আমাদের উপর হামলা করবেন, আমাদের শান্তি মিছিল করতে দিবেন না, কারণ তাদের বাণিজ্য নষ্ট হবে। সেই কারণে বিবাদমান যে দুইটা গ্রুপ এখানে ছিল তাদেরকে পুলিশি আইনি ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে, যথাযথ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে আমি তাদেরকে ছত্রভঙ্গ করে দেই। আগামী ৩ সপ্তাহের মধ্যেই বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে, এটি দ্রুত মেরামত করা হচ্ছে। অন্যদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হয়েছে, আদানির সাথে যোগাযোগও করা হচ্ছে। দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো লাগবে, 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে 20 days আরো 500 MMCFD গ্যাস আসবে। কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 895 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে মাছগুলো ভারতে পাচার হচ্ছিল। বুধবার বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কুমিল্লা সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিজেপির একটি দল অভিযান চালিয়ে 31টি ককশিটের বাক্স ভর্তি 620 কেজি ইলিশ মাছ জব্দ করে। অপরদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচারের সময় বিজেপির একটি টহল দল সীমান্তবর্তী ঘিলাতলি নামক স্থানে অভিযান চালিয়ে 275 কেজি ইলিশ মাছ জব্দ করে। এরই সঙ্গে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।